হ্যালো, আমি অভিক। এটা আমার কাহিনী। কিন্তু মজার কথা কি জানো, আমার কাহিনীতে আমি সাইড হিরো। ঠিকই শুনছো, নিজের গল্পে আমি নিজেই হিরো নই। কিভাবে? আরে বাবা, সেটা জানতে হলে তোমাদের আমার অতীতটা তো একটু জানতে হবে। দেখো, আমি খুব সাধারণ একটা মানুষ। না, মানে সাধারণ বললে ভুল হবে, আমি ওই অতি সাধারণ গোত্রে পড়ি আর কি। নিজের পেট চালানোর জন্য একটা কল সেন্টারে কাজ করি। দিনরাত শুধু ফোনে মানুষকে বুঝিয়ে যাচ্ছি, স্যার এই অফারটা আপনি মিস করতে চাইবেন না। ম্যাডাম, আমি আপনাকে একটা এক্সক্লুসিভ স্কিমের কথা বলি। কখন যে এই কোলাহলের ভেতর জীবনের আনন্দ হারিয়ে ফেললাম টেরই পাইনি। আর প্রেম, ওটা আমার কপালে ছিলই না। মনে হয় ভাগ্যদেবীর ব্যস্ততার তালিকায় আমি সারা জীবন পেন্ডিং রয়ে গেলাম। সবই চলছিল একঘেয়ে ছন্দে, যতক্ষণ না একটা অ্যাক্সিডেন্ট হলো। অফিস থেকে ফিরছিলাম বাইকের সামনে আসা হঠাৎ একটা বাচ্চা বিড়াল ছানাকে বাঁচাতে গিয়ে দড়াম করে পড়লাম। চোখ খুললাম হাসপাতালের বেডে। ভাগ্য ভালো, ছোটখাটো চোট ছাড়া কিছু হয়নি। কিন্তু আসল গল্পটা এখানে শুরু। ওই হাসপাতালের বেডে থাকার সময় সেই প্রথম ওকে দেখলাম। একটা মেয়ে, অসাধারণ সুন্দরী। সত্যি বলতে এতটা সৌন্দর্য আমি চোখে দেখিনি আগে। তবে দারিদ্রতার ছাপটা ওর গায়ে একরকম ধুলোর মতোই লেগেছিল। সৌন্দর্যটাকে একটুখানি চাপা দিয়েছিল আর কি। তবুও সে একরকম অবর্ণনীয়। সে চিৎকার করছে, হাত পা ছুড়ে চলে। একজন নার্স ওর গায়ে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছে, আর মেয়েটা পাগলের মতো ছটফট করছে। ওর চোখে একটা যন্ত্রণা, একটা অদ্ভুত হাহাকার। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। এক মুহূর্ত যেন স্থির হয়ে গেল। কিন্তু তারপর নিজেকে বুঝিয়ে বললাম আর কি, এই তোর এত ভাবার কি আছে রে অভিক? তুই তো এই গল্পে সাইড হিরো। ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে মেডিসিন কিনলাম। তারপর ওই হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে এলাম। কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ভিতরে রেখে এলাম, কিংবা কেউ আমার ভেতরে ঢুকে পড়েছে নীরবে। হঠাৎ হাসপাতাল থেকে ফেরার সময় কিছুটা দূরে তেমাথা আছে একটা, তেমাথার মোড়ে দেখতে পেলাম সেই রূপসী মেয়েটাকে। কুকুরদের দেখে ভয়ে চিৎকার করছে। আর এখান থেকেই গল্পের শুরু। চলুন তাহলে শুনে নেওয়া যাক। বাঁচাও, কেউ আছো? বাঁচাও, কুকুর, ওরা ওরা কামড়াবে আমাকে, বাঁচাও। হিরোর এন্ট্রি সবসময় টাইমলি হয়, বুঝলেন? মেয়েটা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। বলছি, এত রাতে আপনি অন্ধকার গলিতে কি করছেন বলুন তো? এখানকার এলাকা কিন্তু খুব একটা নিরাপদ নয়। মেয়েটা মুখ ফিরিয়ে নেয়। ও হ্যালো ম্যাডাম, আপনাকেই বলছি। আরে কোথায় যাবেন বলুন, ছেড়ে দিই। থাক, আপনার সাহায্যের দরকার নেই, আমি ঠিক আছি। যা, এই তো কিছুক্ষণ আগে চিৎকার করছিলেন, এখন আবার আমি ঠিক আছি রে ভাব। দেখুন, আপনি যেদিকে যাচ্ছিলেন সেদিকেই যান না। আমি তো কাউকে ডাকিনি, বুঝেছেন? আপনার কথা শুনে হাসপাতালে যেটা ভেবেছিলাম সেটাই ঠিক মনে হচ্ছে। কি ঠিক আর কি ভেবেছিলেন শুনি? আপনি একটা পাগল। এই, মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি। আমি মোটেও পাগল নই। তাহলে কি ভালো নাকি? হ্যাঁ, আরে বাবা, তাই যদি হবে তাহলে আপনি এমন আচরণ কেন করছেন? কেউ সাহায্য করলো, তার বদলে মানে তাকে ধন্যবাদ দেবেন তা না, বিরক্তি দেখাচ্ছেন। অদ্ভুত। আচ্ছা বাবা, ধন্যবাদ। এবার কি আমি যেতে পারি? না, এবার আর ওটা হচ্ছে না। না মানে না, মানে আপনি কি করতে চাইছেন? আপনার মতলব তো আমার মোটেও সুবিধের বলে মনে হচ্ছে না।
দেখুন, আমি কিন্তু এবার চিৎকার করব। যেতে দিন বলছি আমাকে। তাই নাকি? চিৎকার করুন তো দেখি। মেয়েটা হঠাৎ করেই থমকে যায়। তার চোখে ভয়, একটু শব্দ করে না সে। কি হলো, চিৎকার করছেন না কেন? আরে চুপচাপ দাঁড়িয়ে আছেন যে। এই শুনুন, আমার কিন্তু এখন পুরোপুরি সন্দেহ হচ্ছে, বুঝলেন? এই আপনি কি হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন? আমি কিন্তু এখনই হাসপাতালের ওই রিসেপশনিস্টকে কল করছি। না না দাদা, প্লিজ প্লিজ আপনি ফোন করবেন না। আমার আমার এখন বের হওয়াটা খুব জরুরি। প্লিজ প্লিজ। এই বলে মেয়েটা হাঁটু গেড়ে অভিকের পায়ে পড়ে যায়। তার চোখে জল, গলার স্বর কেঁপে কেঁপে উঠছে। আমি জানি আপনি ভালো মানুষ। প্লিজ একটা বার আমাকে বিশ্বাস করুন। হাসপাতালে থাকলে আমার সর্বনাশ হয়ে যাবে। প্লিজ আপনি আপনি কাউকে কিছু বলবেন না। অভিক হতবাক। সে দ্রুত পা সরিয়ে নিয়ে কিছুটা অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বলে ওঠে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উঠুন, কিন্তু আগে বলুন এত রাতে একা কোথায় যাচ্ছিলেন আর কেন? আমি আমি অনন্যা। এই জগতে নিখিল ছাড়া আর কেউ নেই আমার। সে কনস্ট্রাকশনের কাজ করত। প্রতিদিন কাজ শেষে আমার কাছে আসতো অন্তত একবার হাসপাতালে দেখা করতে, কিন্তু শেষ কয়েকদিন হলো আসেনি। কেউ বলছে কাজলা দিঘির ব্রিজ দুর্ঘটনায় নাকি ও ও মারা গেছে। কিন্তু বিশ্বাস করুন, আমি না, আমি এটা মানি না, আমি এটা বিশ্বাসও করি না, আর কোনোদিনও করব না। নিখিল আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার মন বলছে ও বেঁচে আছে, তাই আমার যাওয়াটা খুব জরুরি। আমাকে যেতে দিন, দয়া করে আমাকে যেতে দিন। আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। অনন্যা ফুপিয়ে কাঁদতে থাকে। অভিক বিব্রত, কিন্তু দয়ায় তার চোখ নরম হয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আপনি যাবেন, কিন্তু কাজলা দিঘি সেতু এখান থেকে মিনিমাম 35-40 কিলোমিটার দূরে। এত রাতে একা মেয়ে, মানে যাবেন কিভাবে? আমি যাব, যেভাবেই হোক আমি যাব। আমাকে তো যেতেই হবে। আপনি আপনি শুধু রাস্তাটা দেখিয়ে দিন, আমি পৌঁছে যাব। উফ, ক্ষমা করুন, না এটা একেবারেই সম্ভব না। আপনি একটা মেয়ে, এত রাতে আমি আপনাকে একা কিছুতেই যেতে দিতে পারি না। তাহলে আপনি রাস্তাটা বলবেন না, তাই তো? ঠিক আছে, আমি নিজেই খুঁজে নেব। এই বলে অনন্যা একটা রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে। এই ওদিকে কিন্তু কুকুরের উপদ্রব আরো বেশি। অনন্যা থামে, মুখ ঘুরিয়ে আরেকটা রাস্তার দিকে হাঁটতে শুরু করে। আরে ওই দিকটা শ্মশান ঘাটের রাস্তা, সেখানে মাঝরাতে অনেক কিছু দেখা যায় শুনেছি। অনন্যা থমকে যায়, তার গলা শুকিয়ে আসে। উফ, তাই তো বলছি, যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ চলুন, না হলে কিন্তু আবার হাসপাতালে কল করতে বাধ্য হব। অনন্যা মুখ নিচু করে ধীরে ধীরে বাইকের পেছনে উঠে বসে। অভিকের গায়ে হাত না দিয়ে একদম সোজা হয়ে বসে থাকে। বাইক ছুটে যায় অন্ধকার রাস্তা ভেদ করে। দুই অচেনা মানুষ এক অজানা গন্তব্যে। অভিকের বাইকটা ধীরে ধীরে থামে একটা ভাঙা চোরা অন্ধকারে ঢেকে থাকা টালি ছাওয়া ঘরের সামনে। বাইরে থেকে ঘরটা যেমন জরাজীর্ণ, ভেতরটাও যেন আরো করুণ। দেওয়ালের ফাটলগুলো দারিদ্র্যের ইতিহাস বলে। ছাদ থেকে জল পড়ার চিহ্ন। একটা পুরনো সিলিং ফ্যান হালকা শব্দ করে ঘুরছে। অনন্যাকে ঘরে বসিয়ে অভিক চলে যায় রান্নাঘরে। রান্নাঘরের কোণে একটা ছোট্ট স্টোভে ডিম ভাজছে অভিক। সে ক্লান্ত চোখে তাকায় পাশে বসে থাকা অনন্যার দিকে। মেয়েটা
নিঃশব্দে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। বলছি এত রাতে তেমন আর কিছু করতে পারিনি, বুঝলেন। ওই ডিম ভাজা আর ভাত, এটাই হয়েছে, চলবে তো? অনন্যা চুপ। তার মন যেন দূরে কোথাও। নিখিলের কথা ভাসছে মনে, চোখে যন্ত্রণার ছাপ। এই নিন, গরম থাকতে থাকতে খেয়ে নিন, হ্যাঁ, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। হঠাৎ অনন্যার চোখ জ্বলে ওঠে। সে দ্রুত পাশে পড়ে থাকা একটা ছোট চাকু তুলে নেয়। একদম কাছে আসার চেষ্টা করবেন না বলছি। আপনি কি ভেবেছেন একটা অসহায় মেয়েকে সাহায্যের নাম করে তার সুযোগ নেবেন? আর 1 ইঞ্চি যদি কাছে আসেন না, সে চাকুটা নিজের দিকে তাক করে বলে, আমি কিন্তু নিজেকেই শেষ করে দেব। আপনি কাছে আসবেন না, বলে দিচ্ছি, আমি কাছে আসবেন না আপনি আমার। যা বাবা, আমি আবার কোথায় কাছে এলাম? তো শুধু খাবারটা দিতে চেয়েছিলাম। উফ ভগবান। যাই হোক, শুনুন, এখানে রেখে যাচ্ছি, খেয়ে নেবেন। না খেলে কিন্তু শরীর খারাপ করবে। আর আপনার জন্য বিছানা করে দিয়েছি, আর আমি বাইরে ঘুমোতে যাচ্ছি। বাইরে বাইরে যাচ্ছি। এরপর অভিক খাবারের প্লেটটা অনন্যার সামনে রেখে ধীরে ধীরে নিজের পুরনো কম্বলটা নিয়ে দরজা খুলে বাইরে চলে যায়। হালকা ঠান্ডা বাতাস ঘরে ঢোকে। বেরিয়ে যেতে যেতে হালকা গলায় বিড়বিড় করে, কি পাগল মেয়ে রে বাবা, এটা পুরো বদ্ধ পাগলকে এনেছি ঘরে। উফ, কেন যে যেচে মানুষকে সাহায্য করতে যাই কে জানে। পরদিন ভোরবেলা সূর্যের প্রথম আলো ঘরের মেঝেতে পড়ে। অভিকের ঘুমটা হালকা কুয়াশার মাঝে সূর্যের আলোয় ভেঙে যায়। চোখ মুছতে মুছতে সে ঘরে ঢোকে। ঘরের কোণে খাবারের থালাটা ঠিক যেমন ছিল তেমনই পড়ে আছে। কেউ স্পর্শ করেনি সেই খাবার। অনন্যা মাটির এক কোণে গুটিসুটি মেরে পড়ে রয়েছে। শরীরটা যেন ক্লান্তিতে নুয়ে পড়ছে তার। খাবারের থালাটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় অভিক। ভাঙা টালির ছাদের ফাঁক দিয়ে সূর্যের সোনালি আলো ধীরে ধীরে এসে পড়ে অনন্যার মুখে। তার চোখ কুঁচকে ওঠে। সে ঘুম ভাঙতেই ব্যাকুলভাবে এদিক ওদিক তাকায়, যেন কিছু খুঁজছে। আসলে কাউকে। কাল রাতের সেই অচেনা ছেলেটি অভিককে। ঘরের পরিবেশে এক ধরনের অদ্ভুত নীরবতা। হঠাৎ রান্নাঘর থেকে ঘরের ভেতর প্রবেশ করে অভিক, হাতে একটা প্লাস্টিকের প্লেটে 3টে রুটি আর সবজি নিয়ে। গুড মর্নিং, এই নিন সকালের জলখাবার, ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নিন। অনন্যা মুখ ফিরিয়ে নেয়। তার ঠোঁট শক্ত, অভিমানে জমাট। অভিক এবার সোজা হয়ে দাঁড়িয়ে একটু রাগত স্বরে বলে, এই দেখুন, এমন করলে কিন্তু আপনাকে কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। হসপিটালে ফোন করে কিন্তু আবার সেখানেই পাঠিয়ে দেবো। এই কথা শুনে অনন্যার চোখ বড় হয়ে ওঠে। কিছুটা আহত, কিছুটা বিভ্রান্ত মুখে অভিকের দিকে তাকায়। অবশেষে ধীরে ধীরে প্লেটটা হাতে তুলে নিয়ে চুপচাপ খেতে শুরু করে, যেন বহুদিন পরে মুখে খাবার গেল তার। তার হাত একটু কাঁপছে, হয়তো ক্ষুধায়, হয়তো সংকোচে। অনন্যার খাওয়ার ফাঁকে অভিকও নিজের জলখাবারটা সেরে নেয়। অনন্যার বাড়ির কথা জিজ্ঞাসা করতে সে বলে, ছোটবেলা থেকেই আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। একটু বড় হতেই কাজের সন্ধানে বেরিয়ে পড়ি কলকাতা শহরের রাজপথে। পড়াশোনা জানা ছিল, তাই একটা শপিং মলে কাজও জুটে যায়। আর সেখানেই নিখিলের সাথে আমার আলাপ। প্রথমে বন্ধুত্ব, আর তারপরে প্রেম। ভালোই ছিলাম দুজন। হঠাৎ আমার শরীরটা একদিন খারাপ হয়, হাসপাতালে ভর্তি হতে হয়। সেদিন নিখিল আমার সাথেই দেখা করতে আসছিল। আর খাওয়া শেষ হতেই দুজনে বেরিয়ে পড়ে। বাইকের পেছনে বসে অনন্যা চুপ করে আছে। চারপাশে শহরের কুয়াশা ধীরে ধীরে কাটছে। পাশের কাঁচা মাঠে শিশির ঝরছে। কাজলা দিঘির সেতুর দিকে বাইক এগোচ্ছে, যেখানে হারিয়ে গেছে অনন্যার একমাত্র আশ্রয়, নিখিল। মাঝে মাঝে অভিক পেছনে তাকায় আয়নার ফ্রেমে, আর দেখে
অনন্যার চোখে পড়া হাওয়ায় উড়তে থাকা চুল, মুখে নীরবতা। আর অভিক চোখ রেখেছে রাস্তায়। বাইক সোজা থামে কাজলা দিঘি সেতুর সেই ভাঙাচোরা শেষ প্রান্তে। একসময়ের গর্ব কাজলা দিঘি, সেই সেতু আজ কেবল ছিন্ন ভিন্ন ইস্পাত আর ডুবে যাওয়া স্মৃতির স্তূপ হয়ে গেছে। যেন নিচে বিশাল সেই জলরাশি নিঃশব্দে সব গিলে ফেলেছে। সেতু, মানুষ আর কত না অসমাপ্ত গল্প। অনন্যা বাইক থামতেই ছিটকে নামে। সে ছুটে যায় সেই ভাঙা ধ্বংসস্তূপের দিকে। চোখে অসহনীয় কষ্ট, হৃদয় ফেটে যাচ্ছে। গলায় তার আর্তনাদ প্রতিধ্বনিত হয় সেতুর ভাঙা গার্ডারগুলোর ফাঁক দিয়ে। নিখিল, নিখিল, তুমি কোথায়? দেখো, তোমার অনন্যা এসেছে। তুমি কোথায় নিখিল? একবার অন্তত আমাকে সাড়া দাও, একবার আমাকে সাড়া দাও। সে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে, দুই হাতে মাথা চেপে ধরে আর কাঁদে। ঠিক তখন পাশ থেকে একটা মৃদু কাশির শব্দ শোনা যায়। একজন বৃদ্ধ লোক, মাথায় সাদা পাগড়ি, শরীরে ধুতি আর কাঁধে গামছা, ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তুমি তুমি নিখিলের কেহ মা? অনন্যা চমকে উঠে তাকায়। তার চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে। আমি অনন্যা। আপনি আপনি কি জানেন আমার নিখিল কোথায়? বলুন না, আপনি জানেন? আপনি কিছু জানেন? আপনি জানেন কোথায় ও? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে কষ্টের রেখা। তুমি তুমি তাহলে অনন্যা? নিখিল তো সব সময় তোমার কথাই বলতো। আমার অনন্যা আমাকে খুব ভালোবাসে। আমার অনন্যা খুব ভালো রান্না করে, ও পড়াশুনোতেও খুব ভালো, আরো কত কি। কিন্তু মা, আমার ছেলেটা যা নেই, ওর এই বুড়ো বাপ তোকে ছেড়ে অনেক দূর চলে গেছে। সেই সেই ভয়ঙ্কর সন্ধ্যায় সেতু ভেঙে পড়ার সময় কাজলা দিঘির ভয়ঙ্কর স্রোত সব বয়ে নিয়ে চলে যায়। এমনকি নিখিলকেও। ওর দেহটাও পর্যন্ত পাওয়া যায়নি। বৃদ্ধ লোক চোখ মুছতে মুছতে সরে দাঁড়ায়। অনন্যার চক্ষু ছানা বড়া হয়ে যায়, যেন এই শব্দগুলো বাস্তব নয়, দুঃস্বপ্ন। না, না, এটা হতে পারে না। নিখিল, নিখিল, ও আমাকে ছেড়ে যেতে পারে না। ও তো বলেছিল আমাকে ছেড়ে যাবে না কোনোদিনও। ও আমাকে কথা দিয়েছিল, আমাকে কথা দিয়েছিল। তুমি কোথায় নিখিল? তুমি কোথায়? ফিরে এসো, একটিবার আমার কাছে ফিরে এসো। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে একটা ছোট পুটলি খুলে একটা লাল শাড়ি বের করে। এই শাড়িটা নিয়ে আমি এখানে অপেক্ষা করছিলাম। তোর হাসপাতালে গিয়েছিলাম,
কিন্তু তোকে পাইনি। জানতাম তুই এখানে আসবি। এই নে, এই নে, শাড়িটা ধর। নিখিল তোর জন্য কিনেছিল মা। বলতো এবার জন্মদিনে এই লাল শাড়িটা উপহার দেব অনন্যাকে। ওর লাল শাড়ি খুব প্রিয়। সেই সেই সুযোগ তো আর হলো না। এটাই ওর শেষ স্মৃতি। তুই তুই এই শাড়িটা পরিস মা। আমার ছেলেটার আত্মা শান্তি পাবে, শান্তি পাবে। অনন্যা শাড়িটা চাপটে ধরে বুকের সঙ্গে চেপে ধরে, যেন সে নিখিলকে চেপে ধরেছে। তারপর বসে পড়ে মাটিতে, মাথা হেঁট করে কাঁদতে থাকে। তার আর্তনাদ যেন এবার নিঃশব্দে নদীর জলে মিলিয়ে যাচ্ছে। নিখিলের মৃত্যুর খবর যেন বজ্রাঘাতের মতো আঘাত হানে অনন্যার হৃদয়। তার চারপাশটা হঠাৎই অন্ধকার হয়ে আসে। সময় থমকে যায়। সে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই নদীর ধারে, যেখানে নিখিলের দেহটাকে নিয়ে চলে গেছে তার সঙ্গে। অনন্যার চোখে অশ্রু, নীরব চিৎকারে সে ভেঙে পড়ে, পাগলের মতো নদীর দিকে ছুটে যায়। অভিক অবাক হয়ে তার পিছু নেয়। আরে এই দাঁড়ান দাঁড়ান, আরে আরে প্লিজ দাঁড়ান, কোথায় যাচ্ছেন? হঠাৎ করে অনন্যা ঝাঁপ দিয়ে পড়ে। নদীর জলরাশিতে ডুবে যেতে থাকা অনন্যার কুর্তির ওড়নাটা ভেসে থাকে কিছুটা সময়। সময় নষ্ট না করে অভিক ঝাঁপিয়ে পড়ে, হাত ধরে তাকে টেনে তোলে। কিছুক্ষণের চেষ্টায় সুস্থ করে তোলে অনন্যাকে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, কি করতে যাচ্ছিলেন আপনি? আত্মহত্যা? এটা কি সমাধান? হ্যাঁ, এটা কি আপনার নিখিল ফিরে আসবে? কি হলো, উত্তর দিন, চুপ করে থাকবেন না। আমি জানি না, আমি কিছুই জানি না, আর জানতেও আমি চাই না। আমি শুধু জানি নিখিল ছাড়া আমি অসম্পূর্ণ। যে পৃথিবীতে আমার নিখিল নেই, সেখানে আমার থাকার আর কি মানে বলুন? কেন বাঁচালেন আমাকে? কেন? মরে যেতে দিন আমাকে, আপনি আমাকে মরে যেতে দিন। অনন্যা দুই হাত দিয়ে মুখ ঢাকে, কান্নায় ভেঙে পড়ে। এবার অভিক একটু নরম হয়, তার কাঁধে হাত রেখে বলে, বলছি, আপনার নিখিল নিজের ভালোবাসাকে কিন্তু চিরকাল বাঁচিয়ে রাখতে চেয়েছিল। তাই তো দেখুন, নিজের জীবন উৎসর্গ করেছে শুধুমাত্র আপনার জন্য। সে এখনো বেঁচে আছে। এই নদীর ঢেউয়ে, এই বাতাসে, সবচেয়ে বেশি আপনার হৃদয়। এবার আপনি যদি চান তাহলে বলিদানকে নষ্ট করে নিজের জীবনকে বিসর্জন দেবেন, তাহলে চলে যেতে পারেন, আমি আর খাবো না। অনন্যা স্তব্ধ হয়ে যায়। অভিকের চোখে তাকায়, তার চোখে কষ্ট, অথচ হৃদয়ে একরকমের সান্ত্বনার শীতল স্পর্শ। বৃষ্টির ফোঁটা ঝরতে শুরু করে ধীরে ধীরে, যেন আকাশও অনন্যার যন্ত্রণায় সাড়া দিচ্ছে। এরপর অভিক অনন্যাকে নিয়ে তার ঘরে চলে আসে। অনন্যা একটি কোণায় চুপচাপ বসে আছে, চোখ দুটো এক দৃষ্টে জানালার বাইরে স্থির। মুখে কোনো অভিব্যক্তি নেই, হৃদয় যেন পাথর হয়ে গেছে। অভিক দরজার পাশে দাঁড়িয়ে, হাতে মোবাইল, চোখে ক্লান্তি আর গভীর চিন্তা। হ্যালো প্রীতম, এ ভাই, আজ অফিসে যাওয়া সম্ভব না রে, বুঝলি? মেল করে দিয়েছি, তুই বসকে একটু সামলে নিস ভাই। এই মুহূর্তে ওকে একা রেখে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব না। ফোন কেটে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভিক। মনটা ভারী হয়ে আছে। রাত ঘনিয়ে এসেছে। অনন্যা এখনো একভাবে বসে, জায়গা বদলায়নি। তার চেহারায় দুঃখ নয়, বরং এক ধরনের শূন্যতা, যা আরও ভয়ানক। অভিক দূর থেকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কিভাবে ওর পাশে দাঁড়াবে। হঠাৎ অভিক উঠে যায়, রান্নাঘরে গিয়ে একটা থালায় ভাত, ডাল, সবজি সাজায়। তারপর ধীরে ধীরে
অনন্যার কাছে এগিয়ে আসে। বলছি, সেই সকালের পর থেকে এক ফোঁটা জলও মুখে তোলেননি। দেখুন, এইভাবে চললে কিন্তু শরীর ভেঙে পড়বে। প্লিজ একটু কিছু খেয়ে নিন প্লিজ। সে থালাটা অনন্যার সামনে ধরে। অনন্যা মাথা ঘোরায় না, তাকায় না। হঠাৎ এক ঝাঁকুনিতে থালাটা ছুঁড়ে ফেলে দেয়। থালা থেকে ভাত তরকারি সব মেঝেতে ছিটকে পড়ে। বললাম না আমি খাবো না, শুনতে পাচ্ছেন না? চলে যান, চলে যান আমার সামনে থেকে। আমি একা থাকতে চাই, একদম একা। তার গলা ফেটে যাচ্ছে কান্নায়, কিন্তু চোখে জল নেই। অভিক হতচকিত হয়ে যায়। থালায় পড়ে থাকা খাবারের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। মুহূর্তটাতে নিস্তব্ধতা যেন চিৎকার করে ওঠে। অভিক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নত হয়ে মাটিতে পড়া খাবারগুলো গুছিয়ে নেয়। তারপর কিছু না বলে ধীরে ধীরে ঘরের বাইরে চলে যায়। দরজার কাছে এসে থমকে দাঁড়ায়, একবার পেছনে ফিরে তাকায়। অনন্যা আগের মতোই নিঃশব্দে বসে আছে। অভিকের চোখে এক টুকরো হতাশা। সে দরজাটা আস্তে করে টেনে বন্ধ করে বাইরে বেরিয়ে যায়। রাত ধীরে ধীরে গভীর হতে থাকে। অভিক রান্নাঘরে একা বসে, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। সে একবার নিজের থালার দিকে তাকায়, তারপরে আবার অনন্যার মুখটা মনে পড়ে যায়। নিজের খাবারটাও না খেয়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরের একপাশে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন ভোর হতেই ঘুম থেকে উঠে পড়ে অভিক। মা চলে যাওয়ার পর থেকে সেও একা। ঘরের কাজকর্ম সেরে তবেই অফিসে বেরোতে হয় তাকে। ঘড়ির কাঁটা 9টার দিকে যাচ্ছে। সব কাজ গুছিয়ে অফিসে বেরোনোর জন্য ব্যাগ কাঁধে তুলতে যাবে, হঠাৎ চোখ পড়ে অনন্যার ঘরের দরজার দিকে। দরজা অর্ধেক খোলা, ভেতর থেকে কোনো আওয়াজ নেই। কি ব্যাপার, মেয়েটা এখনো ঘুমিয়ে আছে? ইস, সারা রাত কিছু মুখেও তোলেনি, শরীরটাও ভেঙে পড়ার মতন। না, এই অবস্থায় ওকে একা ফেলে অফিসে যাওয়া অসম্ভব। যাই, একবার দেখে আসি কি ব্যাপার। অভিক ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ঘরে অদ্ভুত এক নিস্তব্ধতা। অনন্যা নিষ্পন্দ হয়ে বিছানায় পড়ে আছে, মুখ ফ্যাকাশে। এই যে শুনছেন, অনন্যা, অনন্যা, এই যে কি হলো? অনন্যা, একবার চোখটা খুলুন। অনন্যা। কোনো সাড়া নেই। অভিক চিন্তিত হয়ে উঠে এসে কাঁধে হাত রাখে, একটু নাড়িয়ে দেয় ওর শরীরটা। অনন্যা, শুনছেন তো? শুনছেন অনন্যা? হঠাৎ অনন্যার নিস্তেজ শরীর ধপ করে একপাশে গড়িয়ে পড়ে। কি হলো এটা? না 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 না, অনন্যা, অনন্যা, প্লিজ চোখটা খোলো, কিছু একটা বলো অনন্যা। আর একটু দেরি না করে অনন্যাকে কোলে তুলে নিয়ে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে হাসপাতালের উদ্দেশ্যে। প্রায় 12 ঘন্টা ধরে অজ্ঞান হয়েছিল অনন্যা। হঠাৎ তার চোখ কাঁপে, ধীরে ধীরে খুলে যায়। তার চোখে যেন ঘন মেঘ ঢেকে আসছে। আমি কোথায়? সামনে এসে দাঁড়ায় একজন ডাক্তার, পরনে সাদা অ্যাপ্রন, কোমল মুখ, পরিণত গলা। আমি ডক্টর মীরা। কি শরীর কেমন আছে এখন? একদম ভয় পাবেন না, আপনি এখন একদম নিরাপদে আছেন। ভালো। না 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 না, একদম উঠবেন না, শুয়ে থাকুন। আপনার শরীর কিন্তু এখনও খুব দুর্বল, আর এভাবে না খেয়ে থাকলে শরীর তো আরও ভেঙে পড়বে। দয়া করে আজকের পর থেকে এমন করবেন না প্লিজ। অনন্যা কিছু বলে না, কেবল চোখ নামিয়ে নিচু হয়ে শুয়ে থাকে, যেন নিজের অস্তিত্ব নিয়েই লজ্জা ও ভারী এক দুঃখ চেপে আছে তার উপর। এরপর ডক্টর মীরা নিজের কেবিনে এসে অভিককে ডেকে পাঠায়। হঠাৎ তার ফোনটা বেজে উঠতেই সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে অভিক দরজার বাইরে এসে দাঁড়ায়। টোকা দিতে গিয়েও সে থেমে যায়। আলোচনাটা ব্যক্তিগত।
কানে আসে স্পষ্ট। হ্যাঁ শুভ, বলো। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছো তো? না গো, মেয়েটার পেটে খুব ব্যথা করছে বলে কিছুতেই যেতে চাইলো না। উফ, সত্যি তোমাদের বাপ মেয়ের এই কাণ্ড কারখানা দেখে আমি অতিষ্ঠ হয়ে গেছি। যেমনি মেয়ে নাটক শুরু করলো অমনি তুমি ওর কথায় গলে গেলে। শুভ, আমি কিন্তু বারবার স্কুলে প্রিন্সিপালের কাছ থেকে কমপ্লেন শুনতে পারবো না। শোনো, আমি ফোনটা রাখছি, রোগী গার্জিয়ান এসেছে। ফোন কেটে ডক্টর মীরা চোখ তুলতেই দেখে অভিককে। মেজাজ শান্ত করে নেয় মুহূর্তে, পেশাদার ভঙ্গিতে বলে, মিস্টার অভিক, আসুন, বসুন। অভিক একটু ভয় ভয় চেয়ারে বসে। মীরা ফাইল খুলে দেখে সংক্ষেপে বলে যেতে থাকে। অভিক, আপনার ফ্রেন্ডের কন্ডিশন খুবই সেন্সিটিভ। আপনার ফ্রেন্ডের স্কেমিক হার্ট ডিজিজ ধরা পড়েছে। তার মানে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ কমে যাচ্ছে। দেখুন, এটা মানসিক ট্রমা আর ঘুম না হওয়া, ঠিকমতো খাওয়া দাওয়া না করার জন্য আরও বেশি খারাপ হয়েছে। এই অবস্থায় ওনার মানসিক শান্তি আর ভালো খাবার, সঠিক ওষুধ এগুলোই দরকার। তবে এই রোগে কিন্তু মানসিক চাপ খুবই ক্ষতিকর। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, মনে থাকে যেন একটাও কিন্তু বাদ দেবেন না। আর তার থেকেও বড় কথা, ওকে একা রাখবেন না। অভিক, এই অবস্থায় শুধু ওষুধ নয়, যত্নই কিন্তু সব থেকে বেশি কাজ করবে, এটা মনে রাখবেন। অভিক স্তব্ধ হয়ে শোনে, চোখ বড় বড় হয়ে যায়। অভিক কাগজগুলো হাতে তুলে নেয়, ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানায়। চোখে এখন দ্বিগুণ দায়িত্বের ছায়া। দুদিন পর অনন্যার ছুটি হয়ে যায়। অভিক এসেছে তাকে নিতে। অভিকের এক হাতে ওষুধের প্যাকেট, আর এক হাতে অনন্যাকে ধীরে ধীরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। অনন্যা এখনো নিস্তেজ, কিন্তু অভিকের কাঁধে ভর দিয়ে ধীরে পা ফেলে, যেন দুজনেই বোঝে এই সম্পর্কটা এখন শুধুই দায়িত্ব নয়, অদৃশ্য এক মানবিক বন্ধনের শুরু। আজ অনেক দিন হয়ে গেছে অভিক অফিসমুখ হয়নি। আগে যেখানে বিকেল হলেই তাকে পাওয়া যেত পাড়ার মোড়ের সেই চায়ের দোকানে, বন্ধুদের সাথে ঠাট্টা মশকরা, রাজনৈতিক তর্ক বা সিনেমার গল্পে ডুবে থাকা এক অভিক, সে এখন যেন হারিয়ে গেছে। সব কিছুতেই যেন এখন একটা মুখ ঘুরে ঘুরে আসে, অনন্যা। কখন সে খাবে, কখন ঘুমাবে, কোন ওষুধটা কোন সময় খেতে দিতে হবে, এই সবই যেন এখন অভিকের নতুন সময়সূচি। তার নিজের চাওয়া পাওয়া, বিশ্রাম, বিনোদন সব মুছে গিয়ে যেন একটাই ব্রত হয়ে উঠেছে, অনন্যা ভালো থাকুক। তাই আগের কল সেন্টারের চাকরি, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো, সেই নির্লিপ্ত অথচ সীমাবদ্ধ জীবনকে ছাঁটাই করে সে এখন একটা ডেলিভারি বয়ের কাজ বেছে নিয়েছে। এই কাজে ছুটোছুটি আছে ঠিকই, কিন্তু আছে সময়ের ওপর খানিকটা স্বাধীনতা। প্রতি ঘন্টা বা 2 ঘন্টা পর পর সে অনন্যার কাছে এসে ঢু মারতে পারে, তাকে দেখে যেতে পারে, চোখে চোখ রেখে বুঝে নিতে পারে আজ একটু বেশি ক্লান্ত কিনা, একটু বেশি কষ্ট হচ্ছে কিনা। ওষুধের সময় হলে নিজের ডেলিভারিগুলো থামিয়ে ছুটে যায় সে অনন্যার কাছে তার যত্ন নেওয়ার জন্য। এই সামান্য মুহূর্তগুলোর মাঝেই যেন সে তার পূর্ণতা খুঁজে পায়। সময় মতো খাওয়ানো, গরম জল দেওয়া, একটুখানি গল্প বলা বা নিঃশব্দে পাশে বসে থাকা, এইসব ছোট ছোট মুহূর্তেই যেন এখন অভিকের সবচেয়ে বড় শান্তি লুকিয়ে থাকে। অভিক এখন আর একজন শুধু প্রেমিক নয়, সে যেন একান্তভাবে একজনের আশ্রয়। নিজেকে হারিয়ে আরেকজনকে ধরে রাখার নামই হয়তো ভালোবাসা। সেটা হয়তো অভিক এখন বুঝতে পেরেছে। অন্যদিকে অনন্যা, তার জগৎ যেন থেমে গেছে এক নামেই, নিখিল। অভিক যতখানি ভালোবাসা দিয়ে তার চারপাশটা আগলে রাখতে চাইছে, অনন্যা ঠিক ততটাই নির্মমভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে। সে যেন অভিকের কোনো ভালোবাসার ঋণই নিতে নারাজ, বিন্দুমাত্র ছায়াও পড়তে দিচ্ছে না নিজের জীবনে।
অনন্যা তার মনোজগতে যেন এক অদৃশ্য কঠিন প্রাচীর গড়ে তুলেছে। তাই তো অভিক যতই এগিয়ে আসে তার দিকে, অনন্যা ততই দূরে সরে যায়। অভিক প্রতিদিন নিজের ক্লান্ত শরীর আর অসমাপ্ত কাজ ফেলে ছুটে আসে শুধু অনন্যার একটুখানি যত্ন নিতে, কিন্তু অনন্যা তার দিকে চোখ তুলে তাকানোরও প্রয়োজন বোধ করে না। অভিকের ত্যাগ, শ্রম, নিঃস্বার্থ ভালোবাসা সবই তার কাছে যেন নিছক করুণা, অনাহত সহানুভূতি। তার চোখে এখনো ভাসে নিখিলের মুখ, নিখিলের হাসি, নিখিলের কথা। এই বর্তমানটা সে মানতেই পারছে না। আজ নিখিল আর নেই। এই অনুপস্থিতির চিৎকারে সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সে যেন আজও আটকে আছে সেই অতীতের ছায়ায়, নিখিল নামের এক গভীর শূন্যতায়। অভিকের অবিরত উপস্থিতি, তার প্রয়াস, তার ছায়ার মতো থেকে যাওয়াটা সবকিছুই অনন্যার কাছে যেন একরকম বোঝা। এমনই একদিন দুপুরের প্রখর রোদ মাথায় নিয়ে অভিক আবারও তার কাজ ফেলে ছুটে এসেছে। হাতে রাখা থালায় গরম ভাত, সবজি আর এক টুকরো মাছের ঝোল। সে দরজায় দাঁড়িয়ে ডাকে, অনন্যা, অনন্যা খেয়ে নাও, এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, প্লিজ। অনন্যা বিছানার একপাশে চুপ করে বসে জানালার দিকে তাকিয়ে যেন পৃথিবীর সব কথা তার কাছে অর্থহীন। অন্ধকার মুখে, রাগে জ্বলে ওঠা চোখে সে থালাটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। খাবো না বললাম তো। আপনি কে হন আমার, যে এত কিছু করতে আসেন বারবার? আমি অসহায় বলে আপনি আমার কাছে দয়া দেখাতে এসেছেন, তাই না? এইভাবে একদম আমার সামনে মহান সাজবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যান, চলে যান আমার চোখের সামনে থেকে। শব্দগুলো যেন ছুরি হয়ে এসে বিঁধে যায় অভিকের হৃদয়। তার চোখ থেকে নেমে আসে নীরব 2 ফোঁটা জল। অভিক জানে সে এসব করছে কোনো দয়ার খাতিরে নয়। সে তো নিজেও বুঝে উঠতে পারেনি কখন যেন এই মেয়েটিকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে। তবু সে চুপ থাকে। এক মুহূর্তে ভাবে অনন্যার মানসিক স্থিতি এখন ভীষণ দুর্বল। তার রাগ, তার তিরস্কার সবই যেন সেই দুঃখের রূপ। অভিক মুখে কিছু না বলে নীরবে পড়ে থাকা থালার ভাতগুলো গুছিয়ে নিতে শুরু করে। মাটি থেকে তুলে আনে ঝোল লেগে থাকা সেই এক চিমটে ভাত, আর নিজের জন্য রাখা শেষ খাবারের অংশটুকু পরম যত্নে আবারও সাজিয়ে রাখে। তারপর ধীরে ধীরে অনন্যার সামনে বসে নরম স্বরে বলে, দেখো, তোমার পেট খালি থাকলে ওষুধগুলো কাজ করবে না, কষ্ট হবে আরও। একটুখানি খাও প্লিজ, দেখো, তারপর আমি চলে যাব। এইটুকু বলেই সে অনন্যার সামনে চুপচাপ বসে থাকে। যতক্ষণ না অনন্যা তার রাগ কিছুটা প্রশমিত করে চুপচাপ খেতে শুরু করে, অভিক কিছু খায় না। শুধু তার মুখের দিকে তাকিয়ে সন্তোষের একটা চাপা হাসি ফোটে তার ক্লান্ত মুখে। তারপর সে ধীরে ধীরে ব্যাগটা কাঁধে তোলে এবং অপূর্ণ অভুক্ত হৃদয় নিয়ে আবার বেরিয়ে পড়ে শহরের রাস্তায়। কারণ তার ভালোবাসা কোনো প্রতিদান চায় না, কেবল পাশে থাকতে চায়। এদিকে দিন দিন অনন্যার চিকিৎসার খরচ বেড়েই চলেছে। প্রতিদিন নতুন রিপোর্ট, নতুন ওষুধ আর নতুন পরীক্ষা। সব মিলিয়ে প্রতিটি সকাল যেন অভিকের কাছে একটা যুদ্ধের নতুন শুরু। একটা সময় পর্যন্ত অভিক একা হাতে সব সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওষুধের খরচা, ডাক্তার ফি, হাসপাতালের বিল সব মিলিয়ে যেন এক একটা দিন তার কাঁধে একটা করে পাহাড় ভেঙে পড়েছে। তাই সে শুরু করল সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ। দিনের শুরু ডেলিভারি বয়ের কাছ দিয়ে। বাইক চেপে শহরের অলিতে গলিতে ছুটে বেড়ায় সে। খাবারের প্যাকেট পৌঁছে দেয় মানুষের হাতে। দুপুর হতেই সে গ্যারেজে গাড়ি ধোয়ার কাজে নামে। তীব্র রোদে ঘাম ঝরে,
মেঠো জল তার পায়ের নিচ দিয়ে গড়িয়ে যায়। হাতে ফোসকা, শরীরের ব্যথা সবকিছু মেনে নিয়ে কাজ করে যায় অভিক নিঃশব্দে। আর রাত নামলে রাস্তার ধারে পেন্টিংয়ের কাজ করে সে। হাতে তুলির ডান্ডা, সাদা আর হলুদ রঙে আঁকে জেব্রা ক্রসিং, ডিভাইডার, যেন শহর ঘুমিয়ে পড়ার আগেই তার রং চুপি চুপি বদলে দেয়। কিন্তু এত কষ্ট, এত পরিশ্রমের পরেও অনন্যার চিকিৎসার খরচ যেন থামছেই না। দিন শেষে হাতে যা থাকে তাতে শুধু আর একদিন বাঁচার সামান্য আশা, আর কিছু নয়। অভিকের নিজের জীবন যেন থমকে গেছে। তার খাওয়া দাওয়া অনিয়মিত, ঘুম কবে হয়েছে সেটা মনে নেই, শরীর ভেঙে পড়েছে। তবুও একটা মুখ মনে পড়তেই আবার সে উঠে দাঁড়ায়, কারণ অনন্যার কষ্ট যেন তার নিজের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে। একদিন এক বিকেলের শেষ আলোয় অভিকের পুরনো বন্ধু প্রীতমের দরজায় কড়া নাড়ল কেউ। দরজা খুলতেই প্রীতম অবাক হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে অভিক, চেহারায় ধুলি মলিনতা, চোখের নিচে কালি, শুকনো মুখ, ক্লান্ত, বিধ্বস্ত। কিরে অভি, তুই এতদিন কোথায় ছিলি? হঠাৎ করে অফিস ছেড়ে দিলি, কারোর সঙ্গে যোগাযোগ নেই। সব ঠিক আছে তো? ভাই, দেখ ভাই, ঠিক আছি বললে মিথ্যে বলা হবে। একটা কথা বলতে এসেছি। আমার একটু টাকার দরকার। এই বলে অভিক পকেট থেকে একটা সোনার চেন বের করে প্রীতমের হাতে দিয়ে বলে, এইটা রাখ, বুঝলি, মায়ের শেষ স্মৃতি। কিন্তু এখন আর কিছু করার নেই, এটা রেখে যদি কিছু টাকা ব্যবস্থা করতে পারিস দেখ না। প্রীতম হাতে চেনটা নিয়ে থমকে যায়। এক মিনিট, তুই তুই তোর মায়ের শেষ স্মৃতিটা বিক্রি করতে চাইছিস? তুই তুই ঠিক আছিস তো? এ কোনো নেশার ফাঁদে পড়িসনি তো? অভি, চুপ করে আছিস কেন বল? যে ছেলেটা নিজের মায়ের একটা ছোট্ট জিনিস আঁকড়ে ধরে রাখতে চাইতো, আজ সেটা বিক্রি করতে চাইছে সে। কি হয়েছে বলবি আমাকে? তুই এতটা ভেঙে পড়েছিস কেন? এত টাকার দরকার কি হয়েছে তোর সঙ্গে? ভাই, আমি এখন যা বলবো সেটা বিশ্বাস করা কঠিন হবে। এরপর সে আস্তে আস্তে অনন্যার কথা, তার অসুস্থতা, নিজের সংগ্রাম সব কিছু খুলে বলে। প্রীতম চুপচাপ শোনে, চোখ বড় বড় হয়ে যায় অবিশ্বাসে। তারপর হতাশা মাখা গলায় সে বলে ওঠে, তুই কি পাগল হয়ে গেছিস? একটা অচেনা অজানা মেয়ের জন্য জীবনে সব কিছু ছাড়খাড় করে দিচ্ছিস? ভাই, নিজের একটা চাকরি, নিজের শান্তি, নিজের ভবিষ্যৎ সব উজাড় করে দিচ্ছিস কার জন্য? কেন? কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি ভাই। আমি জানি না কেন, কিভাবে, কিন্তু ওর ওর দুঃখটা যেন আমার নিজের। ওর যন্ত্রণাটা না আমার শরীরে বাজে। দেখ, ভালোবাসা মানেই তো নিজের চেয়ে কাউকে বড় করে দেখা, তাই না? আমি আমি ওকে খাইয়ে যতটা শান্তি পাই, বিশ্বাস করবি না, মানে নিজের পেট ভরে খেও না সেটা পাই না রে। ওর হাসি মুখটা দেখার জন্য মানে বসে থাকি, অপেক্ষা করি। পুরো পুরো পৃথিবী হয়ে গেছে ও আমার। আমি 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 জানি ও হয়তো কখনো আমাকে ভালোবাসবে না, তবুও ওর জন্য আমি আমার সব কিছু দিতে রাজি, বিশ্বাস কর, সব কিছু দিতে রাজি। তুই সত্যি পাগল হয়ে গেছিস। চল, চেনটা তোর কাছে তুই রাখ, আমি টাকার জোগাড় করছি। কিন্তু একটা কথা মনে রাখ অভি, তুই যা হারাচ্ছিস সেটা যেন পরে আফসোস হয়ে না দাঁড়ায়। কারণ ভালোবাসা অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। প্রীতমের থেকে টাকাটা পেয়েই অভিক ছুটে যায় ওষুধের দোকানে। অনন্যার ওষুধগুলো কিনেই বাড়ির পথে রওনা দেয় সে। সন্ধ্যের মুখে দরজা খুলে অভিক তাড়াতাড়ি ভেতরে ঢোকে। তার হাতে ওষুধের প্যাকেট, শরীর ঘামে ভেজা, হাঁপাচ্ছে। ঘরে ঢুকেই তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা অনন্যার দিকে। অনন্যা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানার পাশেই, হাত একদিকে পড়ে আছে, মাথা পাশে হেলে পড়েছে, মুখের উপর চুল পড়ে আছে। অভিক থমকে যায়, তার চোখ ছানা ভরা। অনন্যা!
সে ব্যাকুল হয়ে দৌড়ে গিয়ে মাটিতে বসে পড়ে। দু হাতে অনন্যার কাঁধে হাত দিয়ে জাগানোর চেষ্টা করে। অনন্যা, অনন্যা প্লিজ চোখ খোলো। ওষুধ এনেছি আমি। অনন্যা দেখো, প্লিজ চোখ খোলো। অনন্যা, 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 অনন্যা উঠো। অনন্যা প্লিজ চোখ খোলো। অনন্যা, ওষুধ এনেছি আমি, দেখো অনন্যা প্লিজ। ঠিক সেই মুহূর্তে অনন্যা চোখ খুলে যায়। তার দৃষ্টি ধীরে ধীরে স্পষ্ট হয়। অভিকের মুখ কাছে দেখে সে যেন ঘৃণায় কেঁপে ওঠে। সেকেন্ডের মধ্যে উঠে বসে আর ঠাটি একটা চড় বসিয়ে দেয় অভিকের গালে। কি ভেবেছেন আপনি? মেয়ে মানুষ দেখলেই তার গায়ে হাত দিতে মন চায় না আপনাদের? হ্যাঁ, আপনার সাহস তো কম নয়। একটা অসুস্থ মেয়েকে একা পেয়ে সুযোগ নিতে এসেছেন। কতবার বলেছি আমাকে স্পর্শ করবেন না? এই কি আপনার সাহায্যের মানে? আমি অসুস্থ, তার মানে এই না যে আপনি যা খুশি তাই করবেন। অভিক বোবা হয়ে যায়, চোখের পলকও পড়ে না। আপনার মতো দুশ্চরিত্র লোকের ছায়াতেও দাঁড়াতে আমার গা ঘিন করে। আপনার ছোঁয়া আমার শরীরকে নোংরা করে দেয়। বারবার বলেছি স্পর্শ করবেন না, তাও আপনি। ছি! অভিক নিথর। চড়ের শব্দ ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে বেরিয়ে আসে। অভিকের মুখ জুড়ে শুধু বিস্ময়, দুঃখ আর অপমান। হাতে ধরা ওষুধের প্যাকেট মাটিতে পড়ে যায়। দু চোখ ভরা জল নিয়ে সে মাথা নিচু করে ধীরে ধীরে মাটির ওষুধটা তুলে নেয়। তারপর বিছানার পাশে রেখে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। তার চোখে কষ্ট এমনভাবে জমেছে যেন সে আর কখনো চোখ তুলে তাকাতে পারবে না। আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, শুধু বাঁচাতে চেয়েছিলাম। তারপর সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। তার চোখ দিয়ে ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু মুখে কোনো আর্তনাদ নেই, যেন কান্নার জায়গাটা শুকিয়ে গেছে বহু আগেই। দরজার ফাঁক দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা প্রীতম সবকিছু দেখছিল নিঃশব্দে। অভিক চুপচাপ পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রীতম এক ঝলক তার দিকে তাকায়, চোখে অভিমান, হাহাকার আর অপমানের যন্ত্রণা। প্রীতমের মুখে ফুটে ওঠে ক্রোধ, হতাশা এবং দুঃখ মেশানো এক দৃষ্টিভঙ্গি। অভিকের বেরিয়ে যাওয়ার পর প্রীতম ঘরে ঢোকে। আপনি অনন্যা, তাই তো? হ্যাঁ, তো আপনি কে? আর এখানে আসার মানে কি আপনার? আমি প্রীতম, অভিকের বন্ধু। ওর মুখে আপনার নাম যতবার শুনেছি ভাবতাম আপনি খুব সৌভাগ্যবতী। আজ বুঝলাম ভুল ভেবেছিলাম। আপনার চরিত্র দেখে প্রথমবার চিনলাম তো আপনাকে। আপনি আসলে কি বলতে চাইছেন সেটা সরাসরি বলুন না। এসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কিন্তু কোনো দরকার নেই। বলছি, আপনার মতো চোখ থাকা মানুষও এতদিন অন্ধ কিভাবে থাকে সেটা বুঝতে পারছি না। একটা প্রশ্ন করি, একবারও কি ভালো করে দেখেছেন অভিকের চোখটা? আপনি কখনো লক্ষ্য করেছেন অভিকের চোখের নিচে কালো ছায়াটা? সেই ক্লান্ত ঘুমহীন চোখে একটু মমতা খুঁজে পাননি না আপনি? অনন্যার মুখে একটু জড়তা। সে হতবাক হয়ে চুপ করে থাকে। ওর ফোসকা পড়া হাতটা দেখেছেন? দিন রাত খেটে শুকিয়ে যাওয়া গাল দুটো দেখেছেন? না দেখেননি? জানেন কি গত এক সপ্তাহ ধরে অভিক কিভাবে হন্যে হয়ে ঘুরছে আপনাকে সুস্থ রাখার জন্য? ক্লান্ত ও শীর্ণ শরীরটাকে আপনাকে বাঁচাতে গিয়ে একেবারে ঝরে গেছে, আর আপনি কিছুই দেখেননি। দেখবেন কি করে? যত সব। কারণ আপনি দেখতে চাননি। ওর ভালোবাসা আপনার চোখের সামনে ছিল, আর আপনি তাকিয়েছিলেন সেই অতীতের ছায়ার দিকে, যে কখনো আর বাস্তবে ফিরে আসবে না। আপনি না বুঝে একটা চড় মারলেন একটা ছেলে যে আপনাকে ওষুধ খাওয়াতে গিয়েছিল শুধুমাত্র। আপনি জানেন অভিক আপনার মুখে একটা ফোঁটা হাসি দেখার জন্য দিনের পর দিন না খেয়ে থেকেছে। অনন্যার মুখ ধীরে ধীরে বিব্রত, স্তব্ধ হয়ে পড়েছে। প্রীতমের কথাগুলো ধারালো ছুরির মতো তাকে ক্ষত বিক্ষত করে যাচ্ছে। কিন্তু আপনার চোখে তো অভিক শুধুই দুশ্চরিত্র। তাহলে আপনি অন্ধ, হৃদয়হীন। সে তো আপনাকে ভালোবেসে নিজেকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কিন্তু
আপনি তো একজন ছায়াকে ভালোবেসে বাস্তবটা অস্বীকার করে গেছেন। অভিকের ভালোবাসা এমন ছিল না যা পাথরের প্রাণ এনে দিতে পারে, কিন্তু দুঃখের বিষয়ে আপনার হৃদয় তো পাথরের থেকেও বেশি শক্ত ম্যাডাম। আসলে আসলে আপনি তার ভালোবাসার যোগ্যই নন। আপনি ভালোবাসার মানেই বোঝেন না। আপনি জানেন সব থেকে বড় পাপ কি? ভালোবাসা না বুঝে তাকে অপমান করা। আপনার মতো মানুষদের না একটাই কথা ঠিক, যাদের মন আছে হৃদয় নেই। সত্যি বলছি, আপনি অভিকের জীবনের সব থেকে বড় ভুল। ইয়েস, বিগ 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 মিস্টেক। অনন্যা কাঁপতে থাকে, কিছু বলতে চায় কিন্তু মুখ খোলে না। একদিন হয়তো আপনি বুঝবেন কি হারিয়েছেন, আর তখন অভিক থাকবে না, শুধু একটা খালি ঘর থাকবে আর একরাশ অনুতাপ থাকবে। এক মুহূর্ত নীরবতা। অনন্যার চোখে জমে থাকা জলকণারা আর বাধা মানতে চাইছে না। আর ইয়েস, কখনো কখনো প্রেম আসে মানুষকে গড়তে, আর কখনো আসে মানুষকে ভাঙতে। আপনার ভালোবাসা কোনটা সেটা একবার ভেবে দেখবেন। নমস্কার। প্রীতম পেছন ফিরে চলে যায়, দরজা খোলা রেখে। ঘরটা নিস্তব্ধ। অনন্যার যেখানে ধীরে ধীরে চোখ ভিজে উঠছে, তার গাল ছুঁয়ে প্রীতমের বলা সত্য কথাগুলো আগুন হয়ে পুড়িয়ে দিচ্ছে। রাত তখন 9টা। ঘরের এক কোণে বসে আছে অনন্যা। একটা থালায় ভাত আর ডাল সাজানো। সে চুপচাপ দরজার দিকে তাকিয়ে আছে, এক টানা। চোখে ক্লান্তি, কিন্তু ঘুম নেই। কিছুক্ষণ পর ধীর পায়ে দরজা দিয়ে ভেতরে ঢোকে অভিক। মাথা নিচু, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। ঘরে ঢুকেই সে এক কোণে দাঁড়িয়ে পড়ে, মুখ তুলে তাকানোর সাহস নেই। অভিককে দেখেই অনন্যার দৃষ্টিতে হঠাৎ যেন নরম একটা আলো জ্বলে ওঠে। সে চুপচাপ উঠে দাঁড়ায়। আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। দেখুন, ভাতও গরম করে রেখেছি, আসুন খেয়ে নিন। অভিক কোনো উত্তর দেয় না, মাথা নিচু করেই থাকে। কি হলো, কিছু বললেন না যে? খাবেন না? আমার খিদে নেই, তুমি খেয়ে শুয়ে পড়ো। আপনি না খেলে আমিও খাবো না। অভিক একবার চোখ তোলে, কিছু বলতে গিয়ে থেমে যায়। আস্তে আস্তে এসে থালার সামনে বসে পড়ে। খাবার নিতে নিতে তার হাত কাঁপে। আলতোভাবে ভাত তুলে মুখে দেয়। অনন্যা এবার অভিকের দিকে ভালোভাবে তাকায়। অনেকগুলো দৃশ্য পরপর একসাথে খুলে যায় তার চোখের সামনে। প্রীতমের বলা কথাগুলো, অভিকের নিঃশব্দ শ্রম, তার চোখের নিচে কালো ছায়া, শীর্ণ গাল, শুকনো ঠোঁট, আর সেই কাঁপা কাঁপা হাত। অনন্যার চোখে জমে থাকা জল এবার যেন থেমে থাকে না, টপ টপ করে গড়িয়ে পড়ে গাল বেয়ে। সে নিজেকেই মনে মনে প্রশ্ন করে, এই মানুষটার এত কষ্ট, এত আত্মত্যাগ, আমি কি একটু বুঝিনি? আমি কেমন নিষ্ঠুর! ওর ভালোবাসাকে আমি অপমান করেছি, তবুও সে আজও নিঃশব্দে আমার পাশে আছে। অনন্যা ধীরে ধীরে অভিকের পাশে এসে বসে পড়ে। হাতটা এগিয়ে দেয় অভিকের কাঁপা হাতের দিকে, কিন্তু ছোঁয় না, শুধু কাছে রাখে। চোখে ঝলমল ভালোবাসা, অনুশোচনা আর এক নবজন্ম। সে মনে মনে বলে, আমি কখনো বুঝিনি ভালোবাসা এমনও হতে পারে, যেখানে দাবি নেই কিন্তু ত্যাগ আছে, যেখানে স্পর্শ নেই তবু প্রার্থনা আছে। আজ অভিকে সেই চোখ দুটোতে আমি আমার পৃথিবীকে দেখতে পেলাম, যেন তার চোখেই আমি নিজেকে চিনে ফেললাম। মাঝরাতে হঠাৎ অনন্যার ঘুম ভেঙে যায়। ঘরের নিস্তব্ধতা যেন কেমন ভারী লাগে আজ। চোখ কচলাতে কচলাতে উঠে এসে সে দেখে বারান্দার দিকে একটা ঝাপসা ছায়া। চোখ দুটো ঠিক করে দেখে অভিক বারান্দায় শুয়ে আছে, কুয়াশায় ভিজে, কাঁথা নেই গায়ে,
গুটিসুটি মেরে শুয়ে আছে। বুকটা কেমন যেন ধক করে ওঠে অনন্যার। ঠিক তখনই অভিকের মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। অভিক ধীরে ধীরে উঠে বসে, নিঃশব্দে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে কোথাও। অনন্যা দরজা ফাঁক করে তার পিছু নেয়। শহরের রাজপথে তখন দু একটা গাড়ি ছাড়া আর কিছু চোখে পড়ছে না। অনন্যার চোখ আটকে যায় অভিকের ওপর। অভিক হাঁটু গেড়ে বসে রাস্তায় পেন্টিং করছে, পথ নির্দেশ চিহ্ন আঁকছে। তার হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, তবু সে কাজ থামাচ্ছে না। সেই কাঁপা হাতে সে সাদা রঙের তুলিতে দাগ টেনে যাচ্ছে সোজা লাইনে। রাত্রি ৩টে, শহর ঘুমাচ্ছে, আর এক পুরুষ তার ভালোবাসার জন্য যুদ্ধ করে যাচ্ছে। একজন মানুষ এতটা নিঃশব্দে ভালোবাসতে পারে, এই প্রথম অনন্যা উপলব্ধি করে। তার চোখের কোণ ভিজে ওঠে, কিন্তু সে কিছু বলে না। চুপচাপ ফিরে আসে ঘরে, বিছানায় শুয়ে পড়ে ঠিকই, কিন্তু আজ ঘুম আর চোখে আসে না। ভোরের মুখে অভিক নিঃশব্দে বাড়ি ফিরছিল। আবার সকাল হতেই ঘুম থেকে উঠে অভিক দরজার দিকে পা বাড়ায়, হাতে ডেলিভারি ব্যাগ। অনন্যা দরজার সামনে দাঁড়িয়ে। অভিক ব্যাগ নিয়ে বেরোতে যাচ্ছিল, তখনই অনন্যা তার হাত ধরে ফেলে। অভিক থমকে দাঁড়ায়। অনন্যা, তুমি তুমি আমায় ধরলে? তোমাকে আর যেতে হবে না অভিক। মানে তুমি কি বলছো অনন্যা? আমি কাজে না গেলে আমাদের চলবে কি করে? তোমার ওষুধ, ঘরের খরচ সব সব হয়ে যাবে, কিন্তু তোমাকে আর এই রোদের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাস্তায় রাস্তায় কাজ করতে যেতে হবে না। ছেলে মানুষই করো না অনন্যা, আমাকে যেতে দাও, অনেক কাজ পড়ে আছে। আমি কিন্তু ছেলে মানুষই করছি না। শুধু কি বাইরে কাজ করলেই টাকা আসে? তাহলে আমিও কিছু করব। তুমি অসুস্থ অনন্যা, এই কথা কিভাবে বলতে পারো? আমি রান্না জানি, আর আমি সেটাই করব। আমি একটা রান্নার হোটেল খুলব। তোমাকেও আর বাইরে যেতে হবে না, আর তোমাকে কিন্তু এই নিয়ে আমি কিছু বলতে মানা করছি। আর যদি কিছু বলো, আমি আমি কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দেব। অভিক নীরব, তার চোখে জল টলমল করছে। অনন্যার এই সাহস, এই ভালোবাসার কাছে সে পরাজিত হয়ে যায়। কিছু মাস পরে একটা ছোট্ট রেস্টুরেন্ট, রঙিন ব্যানারে লেখা অনন্যাস কিচেন। অনন্যা রান্না করছে, ভেতরে গন্ধে ভরে আছে পুরনো বাঙালি রান্নার ঘ্রাণ। ইলিশ মাছের ভাপা, ভেটকির পাতুরি, মাংস, পোলাও এবং অনন্যার হাতে সেই স্পেশাল চা এখন শহর জুড়ে বিখ্যাত। অভিক সেই খাবার স্নেহ ভরে পরিবেশন করছে। লোকজন ভিড় করে। অভিকের মুখে এখন হাসি, চোখে শান্তি। অনন্যার শরীর আগের চেয়ে অনেক ভালো, মুখে আত্মবিশ্বাস। তাদের হোটেল এখন পরিচিত নাম, লাভও ভালো হচ্ছে বেশ। অর্থের দুশ্চিন্তা দূরে সরে গেছে, আর তাদের সম্পর্ক এখন তা কেবল সহানুভূতির নয়, বন্ধুত্ব আর ভালোবাসার এক শক্ত বন্ধন। নতুন সূর্য উঠেছে তাদের জীবন জুড়ে। কিন্তু সময় সব দুঃখের দাগ মুছে দেয় না, কিন্তু ভালোবাসা সেই দাগের ওপর নতুন রং বুলিয়ে দেয়। অভিক আর অনন্যা এখন শুধু জীবনযাপনের সাথী নয়, একজন আরেকজনের অস্তিত্ব। তারা বুঝে গেছে সত্যিকারের ভালোবাসা কখনো শব্দে নয়, তার প্রকাশ হয় নিঃশব্দ ত্যাগে আর মমতায়। হোটেলের এক কোণে সন্ধেবেলার ব্যস্ততায় হঠাৎ এক দম্পতি ঢুকে পড়ে দোকানে। স্ত্রীর পরনে চমৎকার এক লাল শাড়ি, সূর্যাস্তের মতো দীপ্তিময়, যেন আগুনের ফুলকি। অনন্যার চোখ সেদিকে আটকে যায়। তার বুকের ভেতর যেন হঠাৎ কিছু ছ্যাঁকা দেয়।
মনে পড়ে যায় নিখিলের দেওয়া সেই শেষ উপহার, লাল শাড়িটি। অনন্যা নীরবে নিজের কাজ শেষ করে। ঘরে ফিরে অনন্যা ধীরে ধীরে আলমারির দরজা খোলে। দ্রুত হাত বাড়িয়ে একেবারে মুঠো শক্ত করে সেই পুরনো শাড়ির বাক্সটা টেনে বের করে আনে। লাল রঙের সেই শাড়িটা আলতো করে বের করে আনে, চোখের সামনে ধরে। তার হাত কাঁপছে, বুক ভিজে যাচ্ছে দুঃখের নরম ঢেউয়ে। এক ফোঁটা জল পড়ে শাড়ির আঁচলে। তার বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। একটা অতীত যা আজও তার সঙ্গে বেঁচে আছে। ঠিক এমন সময় অভিক এসে ঢোকে ঘরে। এই জানো তো, আজকের লাভটা না বেশ ভালো হয়েছে গো, ভালো প্রফিট হয়েছে আজকে। আর আমি ভাবছি আমাদের এই ছোট্ট দোকানটা আরেকটু বড় করে ফেলি, একটা ছোট রেস্টুরেন্ট করি, কি বলো? হ্যাঁ। অনন্যা চুপ। সে যেন অন্য কোনো এক জগতে হারিয়ে গেছে। অভিকের কথা তার কানে পৌঁছায় না। আরে এই অনন্যা, কি ভাবছো এত? আমি কি বললাম শুনলে? তুমি আমাকে বিয়ে করবে অভিক? অভিক থমকে যায়, তার চোখ বড় বড় হয়ে যায়। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে বিস্ময় আর ভেতরে আবেগের একটা ঝড় বইতে থাকে। এই একটা কথার জন্য সে কতদিন অপেক্ষা করেছে, কতটা কষ্ট সহ্য করেছে, কতটা না বলা ভালোবাসা জমে আছে তার বুকে। অনন্যা আবার বলে ওঠে, বলো না, তুমি কি আমাকে বিয়ে করবে? নাকি তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? উফ, এই পাগলি কেন কাঁদছো বলো তো? করবো না মানে? আরে বাবা, তুমি বললে আমি তো এক পায়ে আছি। হ্যাঁ, তাহলে চলো এখনই বিয়ে করে ফেলি। এখনই? তুমি কি পুরো পাগল হয়ে গেলে বলো তো? সব কিছুর একটা মানে সময় লাগে, প্রস্তুতি লাগে। তাহলে আমি বুঝলাম তুমিও চাও না। থাক। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চলো এখনই বিয়ে করব, চলো। সেই রাতেই একটা ছোট্ট মন্দিরে তারা দাঁড়িয়ে। পেছনে গাছের পাতায় হালকা বাতাস বাজছে। চারপাশ নিস্তব্ধ, যেন গোটা আকাশ এই এক সন্ধিক্ষণের সাক্ষী। অনন্যার গায়ে সেই নিখিলের দেওয়া লাল শাড়ি। তবে আজ সে শাড়ি শুধু স্মৃতির নয়, নতুন শুরুর প্রতীক। অভিক ধুতি পাঞ্জাবি পরে, মাথায় টোপর, চুপচাপ অনন্যার সামনে দাঁড়িয়ে। তার চোখে একটা স্থিরতা, একটা শান্তির আলো। পুরোহিত মন্ত্র পড়তে থাকে। আগুন জ্বলছে, চারিদিকে শাঁখ আর ঘণ্টার ধ্বনি। অভিক আর অনন্যা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। কোনো কথা নেই, শুধু চোখের ভাষায় ভালোবাসার 7 রঙের পালক উড়ে বেড়াচ্ছে। না বলা হাজার কথা, হাজার কষ্ট আর অপরিসীম ভালোবাসা, সেসব চোখে ভেসে উঠছে ধীরে ধীরে। অভিক আর অনন্যা বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। সব কিছু যেন স্বপ্নের মতো এগোচ্ছে। হঠাৎ একটা ছায়া এসে দাঁড়ায় তাদের সামনে। চোখ তুলে অনন্যা যেই মুহূর্তে দেখে নিখিল। হ্যাঁ, নিখিল জীবন্ত, নিঃশব্দ, কিছুটা বদলে যাওয়া চেহারা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। অনন্যার শরীর এক ঝটকায় জমে যায়। তার চোখ কেবল নিখিলের দিকেই আটকে গেছে। চারপাশে শব্দ, আলো, অভিকের উপস্থিতি সব হারিয়ে যায়। তার হৃদস্পন্দন হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে, যেন বুক ভেঙে বাইরে চলে আসবে। তার চারপাশটা যেন ঘুরে উঠছে, মনের ভেতর ঝড়। নিখিল, তুমি সত্যি? তুমি এতদিন কোথায় ছিলে? তুমি যদি বেঁচেই ছিলে তাহলে এতদিন যোগাযোগ করোনি কেন? কিন্তু তুমি যদি ফিরে আসো, আমি কিভাবে অভিককে ছেড়ে যেতে পারি?
আমি কি 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 করি এবার? স্মৃতির ঝড় এসে তার বর্তমানটাকে এক ধাক্কায় উল্টে দিচ্ছে। অনন্যার চোখে স্পষ্ট দ্বিধা, কান্না আর অভিমান। সে এক পা এগোলো নিখিলের দিকে, আবার পিছিয়ে আসে অভিকের দিকে তাকিয়ে। দুটো টানাপোড়েন তাকে দুদিক থেকে ছিঁড়ে টানছে। সামনে দাঁড়িয়ে থাকা অভিক, যাকে ছাড়া সে নিজেকে আজ আর কল্পনাই করতে পারে না, আর একদিকে নিখিল, যার অস্তিত্ব একসময় ওর পুরো পৃথিবী ছিল। একদিকে অতীত, প্রেম, প্রতীক্ষা আর না বলা বিদায়। অন্যদিকে অভিক, যে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, নিঃশব্দ ভালোবাসায় আশ্রয় দিয়েছে। তার গলার স্বর আটকে যায়, হাত দুটো হঠাৎ অসাড় হয়ে আসে, শরীর ভারহীন মনে হয়, তার পা টাল খায়, চোখ বুজে আসে। এক মুহূর্তে অনন্যা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। অনন্যা, 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 কি হলো তোমার? অনন্যা, অনন্যা, কি হয়েছে তোমার? কি হয়েছে অনন্যা? সে ছুটে এসে অনন্যাকে জড়িয়ে ধরে। পাশে দাঁড়িয়ে নিখিল, স্তব্ধ, চোখে বিস্ময়, অপরাধবোধ আর এক চিলতে হাহাকার। অনন্যার নিথর দেহটা কোলে করে অভিক দৌড়ে আসে হাসপাতালের করিডোরে। নিখিল ঠিক তার পেছনেই। ডক্টর মীরা, প্লিজ, ও কিছু বলছে না, ওর নিঃশ্বাসও আসছে না ঠিক মতো, প্লিজ কিছু করুন। ডক্টর, প্লিজ কিছু করুন, প্লিজ। অনন্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আগে শান্ত হন। আমি আছি, আমি দেখছি। নার্স, পেশেন্টকে এক্ষুনি ওটিতে নিয়ে চলুন। কিছুক্ষণের মধ্যেই অনন্যাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। অভিক আর নিখিল দরজার বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কয়েক ঘন্টা পর ডক্টর মীরা বাইরে এসে অভিকের সামনে দাঁড়ান। অভিক, পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। হার্ট প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। আমাদের হাতে সময় খুব কম, এক্ষুনি একটা হার্ট প্রয়োজন, না হলে। অভিকের মুখে কোনো শব্দ নেই। হঠাৎ ধপ করে চেয়ারে বসে পড়ে। তার চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ে, কণ্ঠ রোধ হয়ে আসে। নিখিল কান্নায় ভেঙে পড়ে। ডাক্তারের পা জড়িয়ে ধরে বলে, ডক্টর, ডক্টর, আমি আপনার পায়ে পড়ছি ডক্টর, আপনি প্লিজ 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 অনন্যাকে বাঁচান। আপনি যত টাকা চান আমি তত টাকা জোগাড় করে দেবো, নিজের প্রাণ দিয়ে হলো আমি জোগাড় করে দেবো, কিন্তু প্লিজ প্লিজ ওকে ঠিক করে দিন ডক্টর, প্লিজ প্লিজ ডু সামথিং ডক্টর, ডু সামথিং। এখানে টাকা কোনো সাহায্য করবে না। আমাদের একটাই জিনিস দরকার, সেটা একটা হার্ট, আর সেটা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। না 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 ডক্টর, প্লিজ প্লিজ, গড, এরকম হতে পারে না ডক্টর, প্লিজ। অনন্যা, না 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 অনন্যার আমি কিছু হতে দেবো না, ও মরতে পারে না, মরতে পারে না। সময় পেরিয়ে যায়, চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরে ওটির মনিটরের পিপ পিপ শব্দ। অন্ধকার করিডোরে আলো আধারিতে বসে আছে নিখিল, তার মুখে থেমে যাওয়া কান্নার ছাপ, চোখে হতাশা, মুখে নিস্তব্ধতার ছায়া। পাশে একটা ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, যেন সময় আর শব্দ দুটোই একসাথে জমে গেছে। হঠাৎ একটাই শব্দ ভেঙে দেয় গভীর নীরবতা। সেই শব্দ যেন নিখিলের শরীরটা কাঁপিয়ে দেয়। স্যার, আপনার জন্য একটা ফোন এসেছে, বলা হয়েছে খুব জরুরি। নিখিল ধীরে ধীরে উঠে আসে, পা যেন ভারী হয়ে গেছে। দুপা চলাও যেন ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হেঁটে যাওয়া মনে হয় তার। সে ফোনটা তোলে, হাতটা কাঁপছে, চোখে জল জমে আছে এখনো। হ্যালো নিখিল। কে? কণ্ঠটা পরিচিত কিন্তু দুর্বল। আমি অভিক। অনন্যার হার্টের ব্যবস্থা হয়ে গেছে। নিখিল, তুমি শুধু আমার ঘরে এসো, ঠিকানা বলছি, চলে এসো এখনই, কেমন? তারপর মুহূর্তে ফোনটা কেটে যায়। নিখিল ছুটে যায় অভিকের দেওয়া অ্যাড্রেসে। নিখিল হুড়মুড় করে ঘরে ঢোকে, তখনই তার চোখ পড়ে অভিক
নিস্তেজ দেহে মেঝেতে পড়ে আছে, হাতের মুঠোয় একটা চিঠি ধরা। অন্য পাশে পড়ে আছে নার্কোটিক্স ড্রাগসের কিছু ওষুধ, আর তার পাশেই অস্পষ্টভাবে কিছু একটা লেখা আছে। নিখিল দৌড়ে যায় তার কাছে। অভিক, 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 ওঠো ওঠো প্লিজ, চোখ খোলো। তুমি এমন করতে পারো না অভিক। পর মুহূর্তে অভিকের সেই অস্পষ্ট লেখাতে চোখ পড়তে নিখিল আঁতকে ওঠে। চিঠিতে লেখা আছে, যদি আমার হৃদয়ে অনন্যার হৃদস্পন্দন ফিরে আসে তাহলেই আমি বাঁচব। নিখিল প্রাণপণে অভিককে কোলে করে ছুটে আসে হাসপাতালে। কেউ আছেন? somebody help প্লিজ, কেউ একটু দেখবেন ওকে, উনি কিছু বলছেন না, প্লিজ হেল্প। ডক্টর মীরা ছুটে এসে অভিককে নিয়ে চলে যান। যত দ্রুত সম্ভব অভিকের চিকিৎসা শুরু হয়। কেটে যায় গোটা একটা দিন। একই হাসপাতালে পাশাপাশি দুটো কেবিনে দুজন ভালোবাসার মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে। পরের দিন রাতে ডক্টর মীরা এসে নিখিলকে বলেন, আম সরি নিখিল, ওর শরীরের অঙ্গ সচল থাকলেও মস্তিষ্ক মৃত। হাসপাতালের করিডোর, নিশুতি রাত। নিখিল পাথরের মতো বসে পড়ে, চোখে জল। কয়েক মিনিট পর ডক্টর মীরা ধীরে ধীরে নিখিলের পাশে এসে বসেন। আচ্ছা নিখিল, আমাকে একটা কথা বলুন তো, অভি কেমনটা কেন করলো? নিখিল কোনো উত্তর না দিয়ে চোখে জল মুছতে মুছতে চুপচাপ অভিকের লেখা শেষ চিঠিটা ডক্টর মীরার দিকে বাড়িয়ে দেয়। মীরা ধীরে ধীরে চিঠিটা পড়েন। চিঠিটা পড়ার পর মীরার চোখ থেকে দুফোঁটা জল পড়ে যায়। তারপর মুহূর্তে মীরা নিজেকে একটু সামলে চোখে জল চেপে রেখে ফাইল খুলে নির্দেশ দেন, ডোনার পেশেন্ট আইডেন্টিফাইড, হার্ট ট্রান্সপ্লান্ট ইমিডিয়েট শুরু করুন। একদিকে ওটির আলো জ্বলছে, অনন্যার অপারেশন চলছে, আর অন্যদিকে অভিকের নিথর দেহটা ধীরে ধীরে সাদা চাদরে ঢাকা পড়ছে। হাসপাতালের কেবিনের জানলা দিয়ে ভোরের প্রথম আলোটা চোখে পড়তেই ধীরে ধীরে অনন্যার চোখ খুলে যায়। চোখের আলো ধীরে স্বাভাবিক হতে থাকে। প্রথম যে মুখটা সে দেখে তা হলো নিখিল। অনন্যা, তুমি তুমি বেঁচে আছো নিখিল? তুমি অভিক, অভিক কোথায়? সে সে কোথায় গেল? নিখিল কিছু বলে না। ধীরে ধীরে একটা ভাঁজ করা চিঠি শুধু অনন্যার দিকে বাড়িয়ে দেয়। চিঠিটার কাগজে এখনো অভিকের হাতের উষ্ণতা লেগে আছে। অনন্যা কাঁপা হাতে চিঠিটা খোলে। প্রিয় অনন্যা, আমি আমি জানি তুমি ভালো আছো, কারণ আমার হৃদয় কখনোই তোমায় ঠকাতে পারবে না। মন্দিরে যখন তুমি হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে, আমরা দ্রুত তোমাকে হসপিটালে নিয়ে আসি। ডাক্তাররা বললেন তোমার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। জীবনটা বাঁচাতে হলে সঙ্গে সঙ্গে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আর তখনই আমার মনে পড়ে গেল আমার মায়ের একটা কথা, যাকে ভালোবাসবে পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসবে। অনন্যা, তখন আমি কিচ্ছু ভাবিনি আর। আমি শুধু জানতাম তোমার বেঁচে থাকা মানে আমার বেঁচে থাকা। আজ আমি তোমাকে আমার হৃদয়টা দিয়ে গেলাম। এই হৃদয়ে আমি আছি, প্রত্যেকটা স্পন্দনে, প্রত্যেকটা নিঃশ্বাসে। এখন তোমার বুকের ভেতর যে স্পন্দন চলছে, জানো সেটা কার? ওটা আমার, তোমার অভিকের। অনন্যা, ভালো থেকো। ভালোবাসা যেন কখনো তোমার থেকে দূরে না যায়। ভালো থেকো অনন্যা। ইতি তোমার প্রিয় অভিক।
চিঠি পড়তে পড়তেই অনন্যার হাত আপনাতেই উঠে যায় তার বুকের ওপর। সে অনুভব করে প্রতিটা স্পন্দন যেন অভিকের নাম ধরে রাখছে। এই হৃদয়ে আমি নই, এখানে এখানে তুমিই আছো অভিক, শুধু তুমি। তার চোখ ঝাপসা হয়ে আসে, চোখ থেকে অঝোর ধারায় জল পড়তে থাকে। চিৎকার না করে নিঃশব্দে সে ভেঙে পড়ে। হাসপাতালের সাদা চাদরের ওপর সেই কান্না যেন অদৃশ্য কালিতে অভিকের নাম লিখে দেয় বারবার। চারপাশে হাসপাতালের ধোঁয়াটে আলো, মনিটরের শব্দ, বাতাসে ওষুধের গন্ধ আর সেই কান্নার ধ্বনি, সব মিলিয়ে এক অপার বেদনার গহ্বর সৃষ্টি করে। আর সেই কান্নার শব্দে যেন ছাপ পড়ে একটি ভালোবাসার চরম বলিদানের। এই পৃথিবীর সবকিছু ভুলে গেলেও অভিক থাকবে অনন্যার বুকে, প্রতিটি স্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চোখের জলে।